প্রথমত একটু ক্লিয়ার থাকাটা খুবই জরুরি। তো আসো আমরা এখানে আমাদের রিজিড বডির ডেফিনিশন তোমরা অলরেডি বললা, তারপরে এখানেও আছে, আমরা এখান থেকে আরেকবার দেখি। আমরা বলছি যে রিজিড বডি is defined as that body which does not undergo any change in shape and volume when external forces are applied on it. When forces are applied on a rigid body, the distance between any two particles of the body will remain unchanged, however large the forces may be. তাহলে এইখানে বলা হচ্ছে যে রিজিড বডি বলতে আমরা এমন একটা বডি বুঝবো যে বডির উপরে যত বেশি ফোর্সই আমরা অ্যাপ্লাই করি না কেন, সেই বডিটা তার শেপ এবং ভলিউম চেঞ্জ করবে না, অর্থাৎ যেমন ছিল তেমনই থাকবে। এবং আরো বলা হচ্ছে যে যতই ফোর্স দেয়া হোক না কেন, তাদের যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স বা ইন্টার মলিকুলার ডিস্টেন্স বা বাংলাতে বলো আন্ত আণবিক দূরত্ব, সেটা চেঞ্জ হবে না, যেমন ছিল তেমনই থাকবে। তো টু বি এক্সাক্ট এইরকম কোন বডি দুনিয়াতে নাই। কারণ হলো যে তুমি যত কঠিন বস্তুই হোক না কেন, সেটা হোক ডায়মন্ড, সবচেয়ে কঠিন বস্তু, তার উপরেও যদি একটা পাহাড় সম ভর দিয়ে দাও, ফোর্স দিয়ে দাও, তাহলে সেটা ভেঙে যাবে। তাহলে সেক্ষেত্রে আসলে পারফেক্টলি রিজিড বডি বলে কিছু নাই। কিন্তু আমরা মানে হিসাবের সুবিধার্থে আমরা বলছি যে in actual practice no body is perfectly rigid. For practical purpose solid bodies are taken as rigid bodies. আমরা প্র্যাকটিক্যাল পারপাসের জন্য বা ক্যালকুলেশন করার জন্য আমরা ধরে নিচ্ছি যে সলিড বডি হচ্ছে রিজিড বডি। তাহলে আমরা এই কনসিডারেশন থেকে যে কোনো সলিড বডি, সেটা হিউম্যান বিং হতে পারে, প্লাস্টিক, হ্যাঁ, লোহা, কাঠ, এভরিথিং, যে কোনো সলিড বডি আমরা আসলে রিজিড বডি হিসাবে কনসিডার করব। তো এটা বেসিক্যালি আমাদের ওই যে কেমিস্ট্রিতে যে আইডিয়াল গ্যাস আর কি, ওই ধরনের একটা কনসেপ্ট। যেহেতু পারফেক্ট আইডিয়াল গ্যাস বলে আসলে কিছু নাই, ঠিক তেমনি ভাবে এখানে আসলে পারফেক্টলি রিজিড বডি বলেও কোনো বস্তু নাই। এরপরে আসো যে আমরা যেটা বললাম যে ডিনামিক্স, অর্থাৎ যেহেতু আমরা আসলে এই জিনিসটা নিয়েই বেশি আগ্রহী, যে ডিনামিক্স অফ রিজিড বডি, আমরা চ্যাপ্টারের নাম, পুরো চ্যাপ্টারে এই দুইটা জিনিস নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা সেখান থেকে ডিনামিক্স জিনিসটা কি সেটাও আমরা একটু এক্সপ্লেইন করি। তো আমরা বলছি ডিনামিক্স হচ্ছে বেসিক্যালি মেকানিক্স এর একটা পার্ট। তাহলে মেকানিক্স আসলে কি সেটাও একটা দরকার। আসলে মেকানিক্স ক্যালকুলেট করে এভরিথিং রিলেটেড টু ফোর্স আর কি, মানে বলের সাথে সম্পর্কিত যে কোনো কিছু। এবং ডিনামিক্স হচ্ছে ক্যালকুলেট করবে তোমার বলের সাথে অবভিয়াসলি, কিন্তু তার মধ্যে বস্তুটার মধ্যে মূল জিনিস হচ্ছে মোশন থাকতে হবে। কোন একটা বস্তুর মধ্যে যদি মোশন থাকে এবং মোশনের কারণে ওই বস্তুটার যে ধরনের প্রপার্টিজ চেঞ্জ হয়, সেই ধরনের প্রপার্টিকে আমরা বলবো হচ্ছে ডিনামিক্স। তাহলে আমরা যদি দুইটা জিনিস সামারাইজ করি, তাহলে আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে এমন কিছু নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেটা প্রথমত এই সমস্ত এলিমেন্টস সেগুলো হবে সলিড, কঠিন বস্তু, এবং সেকেন্ডলি হচ্ছে তারা অবভিয়াসলি একটা গতি থাকবে তাদের মধ্যে, অর্থাৎ তারা স্থির থাকবে না, কম হোক বেশি হোক তাদের মধ্যে একটা গতি থাকবে, মোশন থাকবে। তবেই আমরা সেই জিনিসগুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করব। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু কথা বলতে পারবো? প্লিজ রেজ ইউর হ্যান্ড বিফোর টকিং and then I will give you a chance. Otherwise it will interrupt me. এখন তো অলরেডি ইন্টারাপ্ট করেই ফেলছো, তারপরেও ঠিক আছে, এটা মাথায় রাখো। বলো কি বলতে চাও। স্যার আমি স্যার একটু পরে জয়েন করছি, তো আজকের ক্লাসটা একটু ইন্ট্রোডাকশন যদি একটু দিতেন স্যার। না, এটা বারবার দেওয়া যাবে না। সো ইউ হ্যাভ টু অ্যাটেন্ড উইদিন টাইম ফার্স্ট, আর সেকেন্ডলি যদি ইফ ইউ মিস দেন ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস অনলাইন। আমি সেই সুযোগ আছি, বারবার তো একই জিনিস রিপিট করা যাবে না। ওকে, সরি স্যার।
যাই হোক আসলে এটা ঠিক না, তোমরা এই ম্যানারটা একটু বুঝো, তোমরা শুরু তো এজন্য আমি আসলে বেশি মাইন্ড করি না বা করতেছি না, কিন্তু যদি সিনিয়র স্টুডেন্ট হতো আমি হয়তো অনেক কথাই বলতাম, বাট এইটা একটু রেজান করবো, আমি অবভিয়াসলি তোমাকে বলতে দিব, আমি আমার মতো একটা ফ্লো ব্রেকডাউন করে তারপর কথা বলতে দিব। আর দেখা গেলো আমি কথা বলছি তার মাঝখানে একটা কথা বলছি, এটা আসলে সুন্দর না কোনোভাবে। সো আমরা বলছি যে আমরা আসলে প্রথমে বললাম যে তাহলে ডিনামিক্স অফ রিজিড বডি হতে হলে অবশ্যই বডি গুলোর মোশন থাকতে হবে, সেটা আমরা বললাম। তাহলে আমরা জানি যে মোশন হচ্ছে ইউজুয়ালি দুই প্রকার হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে রোটেটরি মোশন, একটা হচ্ছে ট্রান্সলেটরি মোশন, বা একটাকে আমরা বলি ট্রান্সলেশন আর একটাকে বলি রোটেশন। তো সেটা নিশ্চয়ই তোমরা বুঝো। একটা ট্রান্সলেশন বলতে আমরা বলছি রৈখিক গতি, অর্থাৎ একটা সরল রেখা বরাবর কোন একটা বস্তুর যে গতি, সেটা মনে করে আগে এই অবস্থায় ছিল, একটা টাইম পরে গিয়ে এই অবস্থায় আসলো, তাহলে এই যে গতিটা এটা হচ্ছে সরল রৈখিক গতি আর কি। আরেকটা হচ্ছে সার্কুলার গতি, তাই না? যেমন পাখা যে ঘুরে, পাখাও তো গতিশীল, তাই না? তো এরা তো আর তোমার এক ঘর থেকে আরেক ঘরে চলে যাচ্ছে না, তো তাদের মধ্যে কোনো রৈখিক গতি নাই, কিন্তু তাদের গতিটা হচ্ছে রোটেটরি মোশন। আরেক ধরনের গতি থাকে, সেটা হলো কম্বাইন্ড, অর্থাৎ ট্রান্সলেশন এবং রোটেশনের কম্বাইন্ড। ফর এক্সাম্পল ক্রিকেট বল, তোমরা ভালোই দেখো যে ক্রিকেট বল যখন, ক্রিকেট হোক ফুটবল হোক, যখন এটা থ্রো করা হয় বা কিক করা হয় সামনের দিকে যখন আগায়, তখন তোমরা জুম করে করে কিছু ভিডিও দেখায়, দেখবে ওখানে বলটা নিজের অক্ষে ঘুরতেছে, সাথে সাথে সামনের দিকেও যাচ্ছে। তাহলে এখানে কম্বাইন্ড থাকে ট্রান্সলেশন এবং রোটেশনের। তো আমরা আপাতত ওই জিনিসটা স্কিপ করে মূলত ট্রান্সলেশন এবং রোটেশন এই দুইটার কম্বাইন্ড নিয়েই বা দুইটা নিয়ে আলোচনা করব। সো টু ডু সো আমাদের একটা কম্পারিজন দেখতে হবে, ঠিক আছে? কম্পারিজন হচ্ছে যে এই ট্রান্সলেটরি মোশন এবং রোটেটরি মোশনের যে বিভিন্ন কোয়ান্টিটিস তাদের মধ্যে যে একটা কম্পারিজন আছে, অর্থাৎ আমরা ট্রান্সলেটরি মোশন বা রৈখিক বেগের সরণকে এস দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে? আর কৌণিক বেগে সেটাকে আমরা বলছি হচ্ছে থিটা। রৈখিক বেগে বেগটাকে আমরা বলছি ভি এবং কৌণিক বেগটাকে আমরা বলছি ওমেগা। এটাকে ত্বরণ, রৈখিক ত্বরণ এ, কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। রৈখিক এটার ক্ষেত্রে আমরা বলছি তোমার হচ্ছে ভর এম, আর এখানে আমরা বলছি হচ্ছে মোমেন্টস অফ ইনার্শিয়া আই। এখানে আমরা বলছি হচ্ছে তোমার ফোর্স এফ, এবং এখানে আমরা বলছি হচ্ছে টর্ক টাউ, এবং এখানে আমরা বলছি যে রৈখিক ভরবেগ পি, এবং এখানে আমরা বলছি কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, এই কম্পারিজন গুলো, যে এইটার সাথে এটা রিপ্রেজেন্ট করা যায় বা একই জিনিস, জাস্ট সিস্টেম চেঞ্জ হয়ে গেলে আর একটা সিস্টেমে এই জিনিসটা এটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে আসলে তোমার যে ফর্মুলা গুলা, সূত্রগুলা, এগুলো আসলে মাথায় রাখা ইজিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল তুমি অলরেডি সারা জীবন পড়েছো যে এফ ইজ ইকুয়াল টু এম এ, নিউটনের সেকেন্ড সূত্র, ঠিক আছে? তাহলে এটা যদি তুমি বলতে পারো, তাহলে জাস্ট তুমি যদি কম্পেয়ার করে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, ঠিক আছে? এটা থেকে তুমি এটা পেয়ে যাচ্ছ। সিম্পলি এই কম্পারিজনটা মাথায় রাখলে যে টাউ এর জায়গায় এফ, এম এর জায়গায় আই এবং এ এর জায়গায় আলফা, সো টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। তাহলে এইভাবে তুমি আসলে এই জিনিসগুলো মনে রাখতে পারো। তাহলে এই যে কম্পারিজনটা, এই কম্পারিজনটা মনে রাখাটা ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? এখন আসো যে আমরা এটার এইগুলো জিনিসের সাপেক্ষে আমরা যে জিনিসটা প্রথম পড়বো সেটা হলো যে মোমেন্টস অফ ইনার্শিয়া, সেই জিনিসটা কি। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে এই পেজটা আসলে অগ্রিম চলে আসছে, এটা স্কিপ করো আপাতত। মানে আগেরটা 49, পরেরটা 50, মাঝখানে 92 চলে আসছে, সো ওটা জাস্ট স্কিপ করো আর কি। সো যেটা বলছি আর কি, যে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। তো এই যে জড়তার ভ্রামক, এই কনসেপ্টটা বোঝার জন্য বা বুঝতে গেলে আমি শুরুতে একটা এক্সাম্পল দিয়ে থাকি, তোমরা এক্সাম্পলটা একটু খেয়াল করো। আসলে এটা আমাদের ডেইলি লাইফে ইউজ করা হয়ে থাকে, এই জন্য এক্সাম্পলটা আসলে ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমরা ধরে নিচ্ছি এটা একটা আমাদের দরজা, ঠিক আছে? বাসার দরজা। সো আমরা ধরে নিচ্ছি এটা একটা দরজা, এবং আমরা ধরে নিচ্ছি যে এই প্রান্তটা হচ্ছে দরজা দেওয়ালের সাথে আটকানো আছে, স্ক্রু আছে বা হুক আছে, যেভাবে হোক আটকানো আছে আর কি, ঠিক আছে? আর এই প্রান্তটা আমাদের হচ্ছে এখানে হাতল আছে। সো এখানে ধরে আমরা দরজাটাকে সামনে অথবা পিছনে
টান দিচ্ছি আর কি, ঠিক আছে? তাহলে বেসিক্যালি দরজাটা তোমার এইটাকে কেন্দ্র করে, এটাকে আমরা তাহলে বলতে পারি রোটেশন অ্যাক্সিস, যেহেতু এটা সাপেক্ষে দরজাটা মুভমেন্ট করতেছে, তাহলে এই অক্ষটাকে কেন্দ্র করে দরজাটা সামনে বা পিছনের দিকে মুভমেন্ট করতেছে। তাহলে এখন তুমি একটা প্র্যাকটিস নিজের লাইফেই, মানে নিজের বাসায় চাইলে এখনই করে ফেলতে পারো। সেটা হলো যে তুমি দেখবা যে দরজা যখন তুমি শিফট করবা, মুভমেন্ট করবা, তখন একদম এজে প্রান্তে যদি তুমি চাপ দাও, প্রেসার দাও, তাহলে এটা তুমি কম্পারেটিভলি ইজিলি মুভমেন্ট করতে পারবা। ইনস্টিড যদি তুমি চাপ দাও এই ঘূর্ণনক্ষের অনেক কাছাকাছি, মানে দরজার একদম পিছনের সাইডে যদি চাপ দাও দরজা খোলার জন্য বা সরানোর জন্য, তাহলে তোমার আর একটু বেশি প্রেসার দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখছি যে যে এই দরজার যে মানে এলিমেন্ট, অর্থাৎ এই জায়গায় যে লোহা আছে এবং এই জায়গায় যে লোহা আছে, তাদের ভর আমরা একই ধরে নিতে পারি, সেটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু যেটা চেঞ্জ হচ্ছে সেটা হলো যে ঘূর্ণনক্ষ থেকে দূরত্ব, অর্থাৎ এখানে ঘূর্ণনক্ষ থেকে দূরত্বটা বেশি কম্পারেটিভলি টু এখানে। এটাকে যদি আমরা R1 বলি, তাহলে ডেফিনেটলি R ইজ গ্রেটার দেন R1। তাহলে এটার মান বেশি হতে এখানে আমরা আরেকটু ইজিলি মুভমেন্ট করতে পারছি। তাহলে এই যে জিনিসটা, অর্থাৎ ভর এবং ঘূর্ণনক্ষ থেকে দূরত্বের বর্গের যে সমষ্টি, সেটাকেই আমরা বেসিক্যালি মোমেন্ট অফ ইনার্শিয়া বলে থাকি। তো মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা আসলে বাংলাতে বলছি জড়তার ভ্রামক। এবং জড়তার ভ্রামক বলতে আমরা বলছি যে সেই পার্টটা ফিজিক্সের, সেই কোয়ান্টিটি যেটা আসলে জড়তা দূরীভূত করে। আই রিপিট, যেটা আসলে কি করে, জড়তা দূরীভূত করে। জড়তা দূরীভূত করা মানে কি, যে জড়তা মানে আমরা বুঝি যে একটা বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। আর জড়তা দূরীভূত করে মানে জড়তা সেটাকে মুভ করে, অর্থাৎ বেশি থাকলে সেটা তাড়াতাড়ি ইজিলি মুভমেন্ট করা যায়, কম ফোর্স দেওয়া হয় যেহেতু তার জড়তা কমে যায়, এবং বেশ কম হলে বেশি ফোর্স দিতে হয়। এইভাবে আমরা আসলে এই জড়তার ভ্রামকটাকে বুঝতে পারি। এখানে আমাদের যে এক্সপেরিমেন্ট আছে, এক্সাম্পল আছে, সেখান থেকেও আমরা ওইটাকে ডিফাইন করতে পারি এইভাবে: the sum of the product of mass and square of its perpendicular distance from the rotation axis is called moment of inertia। তার মানে এখানে যদি একটা বস্তু আমরা ধরছি, এই বস্তুটার যদি তিনটা জায়গায় তিনটা পার্টিকেল ধরি এবং প্রত্যেকটা পার্টিকেলের ভর m1 m2 m3 হিসাবে আমরা কনসিডার করি, এবং y প্রাইম কে যদি আমরা রোটেশন অ্যাক্সিস ধরি এবং এদের মধ্যবর্তী দূরত্ব r1 r2 r3 ধরলে, তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে বেসিক্যালি এরকম: I is equal to m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার, এরকম। মানে আরো বেশি পরিমাণ পার্টিকেল থাকলে আরো বেশি হবে অবভিয়াসলি, আরো কম পরিমাণ পার্টিকেল মানে আমরা বেসিক্যালি ইউজুয়ালি একাধিক বলতে তিনটা দিয়েই আসলে রিপ্রেজেন্ট করে থাকি। সো এরকম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সামেশন আকারে লিখতে পারি। আমরা তাহলে যেটাকে বলতে পারি যে I is equal to summation m r I স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ যেহেতু r টা চেঞ্জ হচ্ছে, বা আমরা mi r I স্কয়ারও বলতে পারতাম যেহেতু m টাও চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আর কি এটা আমরা বলতে পারি। এখন আরেকটা জিনিস, এখানে অবশ্য আমাদের কাইনেটিক এনার্জি দিয়ে এক্সপ্লেন করা আছে, আমরা এটা চাইতে এটাকেই সহজবোধ্য মনে করছি, তাহলে এটা চলবে। এখন যে আরেকটা জিনিস যেটা আমরা বলছিলাম সেটা হলো হচ্ছে তোমার কে, এম কে স্কয়ার, মানে I is equal to আমরা ডাইরেক্ট এম কে স্কয়ার দিচ্ছি, যেখানে r1 r2 এগুলো প্রয়োজন মনে করছি না। সো সেখানে কে হচ্ছে আমাদের রেডিয়াস অফ জাইরেশন, বা বাংলাতে আমরা বলছি চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এই জিনিসটা আগে এক্সপ্লেন করি যে চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন, এই জিনিসটা বলতে আমরা আসলে বুঝছি কি। আমরা বলছি যে প্রত্যেকটা বস্তু যেই শেপেরই হোক না কেন, তার এমন একটা পয়েন্ট থাকে যে পয়েন্টে তার সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। তো যে কোনো একটা বস্তুর সমস্ত ভর তার একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত থাকে, এবং সেই পয়েন্টটাকে আমরা বলি সেন্টার অফ মাস অথবা সেন্টার অফ গ্র্যাভিটি। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি একটা সার্কুলার বস্তু হয় তাহলে তার সেন্টারই হচ্ছে তার সেন্টার অফ মাস। এটা যদি তোমার স্কয়ার শেপ বস্তু হয় তাহলে তার এই যে কর্ণদ্বয়ের যোগফল যেখানে ইন্টারসেক্ট করে, হ্যাঁ, সেটাই হচ্ছে তার, মানে ডোন্ট গো উইথ মাই ড্রয়িং, এটা আসলে কম্পিউটারে কার্সার দিয়ে করছি বলে ড্রয়িংটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে আমরা এটা বলছি যে কর্ণদ্বয়ের যোগফল যেখানে, সেখানে আসলে বেসিক্যালি এটা সেন্টার অফ মাস। আমরা যদি একটা সিম্পলি একটা রেখার মতো বলি তাহলে তার মাঝখানটাই তার সেন্টার অফ মাস। যদি আমরা সিলিন্ডার বলি
এরকম। হ্যাঁ, সিলিন্ডার বললে তাহলে তার মাঝখান এবং এই দুই জায়গার মাঝখান যেটা সেটা হচ্ছে তার সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাস আসলে আমরা সহজভাবে বুঝতে পারি কিভাবে? আমরা সহজভাবে বুঝতে পারি, আমরা বলতেছি যে পয়েন্টটা কোন একটা বস্তুর যে পয়েন্টটাকে আমরা লিফট আপ করলে মানে তুললে, ঠিক আছে, পুরো বস্তুটা অ্যাজ এ হোল তোলা হয়ে যায় বা তুলতে হয়, সেই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে তার সেন্টার অফ মাস। ফর এক্সাম্পল আমরা বলছি, মনে করি এটা একটা বাস আর কি, ঠিক আছে, তাহলে এই প্রান্ত তুললে দেখা গেলো এই প্রান্ত মাটিতে থেকে গেল, এরকম হতেই পারে। কিন্তু দেখা গেলো যে তোমার যদি একদম মিডিল পয়েন্ট তুলতে হয় তাহলে দুই প্রান্তে উঠে যাবে। সিমিলারলি তোমার এই যে এটা যদি একটা বই হয়, এই কোণা তুললে এই কোণে একটু টাচ থাকতে পারে, তো মাঝ পয়েন্টটা তুললে পুরো বইটাকেই তুলতে হবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা বলছি যে কোন একটা বস্তুর সমস্ত ভর তাহলে যে পয়েন্টে কেন্দ্রীভূত থাকে সেটাকে আমরা বলছি তার সেন্টার অফ মাস। তাহলে আমরা বলছি যে ওই বস্তুটাকে রোটেশন অ্যাক্সিস থেকে যদি তার সেন্টার অফ মাস পর্যন্ত দূরত্ব আমরা নিই, তাহলে বস্তুটার মানে এক একটা পার্টিকেলের ভর কনসিডার না করে পুরা বস্তুটার ভর আমরা একসাথে কনসিডার করতে পারি টু ক্যালকুলেট মোমেন্ট অফ ইনার্শিয়া। এবং সেই ক্ষেত্রে তখন আমাদের এই যে এক্সপ্রেশনটা চলে আসে এরকম, I is equal to simply mk স্কয়ার, যেখানে m হচ্ছে আমাদের পুরা বস্তুটার ভর এবং k হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে ওই বস্তুটার এই যে মানে সেন্টার অফ মাস পর্যন্ত দূরত্ব। তাহলে এটা হচ্ছে ডেফিনিশন। এবং তুমি যদি এখান থেকে আসলে ওই কে এর মান নির্ণয় করতে চাও, অর্থাৎ ফর এ পার্টিকুলার বডি, মনে করে তোমার কিছু আর এর মান দেওয়া আছে আগে পরে সে, তাহলে সেক্ষেত্রে কে এর মান যদি তুমি আসলে ক্যালকুলেট করতে যাও তাহলে তোমার যেটা করতে হবে সেটা হলো রুট মিন স্কয়ার। নিশ্চয়ই তোমরা পড়ছো যে বর্গমূল গড় বর্গবেগ। সো রুট মিন স্কয়ার করলে তোমরা আসলে ওইটা পেয়ে যাবা। অর্থাৎ ধরো এখানে মাঝখানে কে, তাহলে এখানকার পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কম, এখানকার পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বেশি। সেগুলো মূলত বর্গমূল গড় বর্গবেগ করলেই এক্সাক্ট মাঝখানের পয়েন্টটা ক্যালকুলেট করা যায়। তাহলে এটা হচ্ছে এরকম যে আর স্কয়ার r1 স্কয়ার r2 স্কয়ার r3 স্কয়ার ডট 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 rn স্কয়ার ডিভাইডেড বাই n, এটা যদি করা হয় তাহলে এটার মান আমরা k স্কয়ারের মান পাই, বা k ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি রুট অফ r1 স্কয়ার r2 স্কয়ার প্লাস ডট 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 rn বাই n, এটাকে আমরা বলি রুট মিন স্কয়ার, বর্গমূল গড় বর্গবেগ, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা এই কে এর মান নির্ণয় করতে পারি। তাহলে আমরা এই দুই ভাবেই মানে i is equal to simply mk স্কয়ার দিয়ে অথবা i is equal to এই যে সামেশন mr স্কয়ার দিয়েও এই মোমেন্টস অফ ইনারশিয়া এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো এটা কি বোঝা গেল? এটা অলরেডি তোমরা জানতাম মেবি, তারপরে এখন যা বুঝাইলাম বোঝা গেল কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, সো আমরা এই যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এটা আর পড়াচ্ছি না, এটা আমি তোমাদের পড়ে নিতে বলছিলাম। সো এটা আমরা স্কিপ করছি, ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, এটা নিয়ে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামে আসি আমরা। তো আমরা অলরেডি তোমাদের বললাম যে জাস্ট তুমি যদি এই লিনিয়ার মোমেন্টামের কনসেপ্টটা মাথায় রাখো তাহলেই তুমি অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্টটা ইজিলি অ্যাবজর্ব করতে পারবে, এটা তোমার জন্য আসলে তখন আর ডিফিকাল্ট হবে না। লিনিয়ার মোমেন্টাম বা পি যেটা সেটা ছিল কি, আমরা জানতাম যে পি ইজ ইকুয়াল টু এমভি, সেটা আমরা জানতাম, মানে ভর এবং বেগের গুণফল কে আমরা ভর বেগ বলে থাকি। তাহলে এখন আমাদের এই অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা সিম্পলি এই কথাটাই বলবো, জাস্ট একটু ঘুরাইয়ে যে তোমার মোমেন্ট অফ ইনারশিয়া এবং অ্যাঙ্গুলার ভেলোসিটির যে প্রোডাক্ট বা গুণফল সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটাকে আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি, সেটা হলো যে এই যে মোমেন্ট অফ মোমেন্টাম, অর্থাৎ এই মোমেন্টাম মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, তার মোমেন্ট, এই মোমেন্ট অফ মোমেন্টাম আমরা বলি এমভিআর, আর এমভিআরটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো এমভিআরটাকে যদি আমরা একটু ইয়ে করি মানে ডিরাইভ করি তাহলে আমরা আই ওমেগা নিয়ে চলে আসতে পারি, তাই না? সেটা কেমন? আমরা যদি লিখি মনে করো এল ইজ ইকুয়াল টু এমভিআর, এখন ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর বা আর ওমেগা সেটা আমরা জানি, সেটার মান আমরা বসাই দিলাম। তাহলে এখানে আর মিলে হলো আর স্কয়ার, সো এম আর স্কয়ার ওমেগা হলো, আমরা জানি আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার, তাহলে সেখানে এটা জায়গায় আই বসাইলে আমরা পাচ্ছি এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, সেভাবেও আমরা নিয়ে চলে আসতে পারি, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের লিনিয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন আসো
অ্যাঙ্গুলার মোমেন্টাম তো আসলে আমার মানে খুব বেশি ডিসকাস করার উদ্দেশ্য নয়, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি লিনিয়ার মোমেন্টাম বুঝলেই অ্যাঙ্গুলার মোমেন্টাম বুঝতে পারবা। কিন্তু যেটা আমার আসলে এই মুহূর্তে আজকের লেকচারের আমার মেইন টপিক, আলোচ্য বিষয় বা যেটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হলো ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা এখানে ফিগারটা আছে, আমি নিচের দিকে পড়ে যাচ্ছি, ফিগারটা দিয়েই আমি বেসিক্যালি যেহেতু এক্সপ্লেন করব, তাহলে আমরা এখানেই রাখি কার্সারটা। হ্যাঁ, তাহলে ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন আসো যে এই কনজারভেশন বলতে আমরা বুঝি হচ্ছে সংরক্ষণশীলতা। তোমরা নিশ্চয় এর আগে বিভিন্ন কিছুর কনজারভেশন পড়ছো, শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়ছো, ভরবেগের সংরক্ষণশীলতা নীতিও পড়ছো, ইন্টারে পড়ছো, এসএসসি তে পড়ছো। তো সেটা ছিল হচ্ছে তোমার লিনিয়ার মোমেন্টাম আর কি, রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। আমি তোমাদের একটু রিমাইন্ডার দিই বুঝার জন্য। তোমরা এরকম পড়ছিলা যে একটা গাড়ি এসে, গতিশীল একটা গাড়ি এসে, এটা মনে করো একটা গাড়ি এসে একটি স্থির গাড়িতে ধাক্কা মারলো। হ্যাঁ, অথবা এটা কম গতিতে ছিল, যাই ধাক্কা মারলো, ধাক্কা মেরে দুইটা কম্বাইনলি আবার সামনের দিকে একটু চলে গেল। হ্যাঁ, দুইটা গাড়ি একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে কিছু দূর চলে গেল। তাহলে সেক্ষেত্রে তোমরা এটা আদিবেগ যদি u1, এটার আদিবেগ যদি u2 হতো, এটার আদিভর এটার ভর m1, ভরটা চেঞ্জ হচ্ছে না, এটার ভর যদি m2 হতো, তাহলে তোমরা এরকম পড়তো m1 u1 প্লাস m2 ut ইজ ইকুয়াল টু, যদি দুইটা একসাথে যায় তাহলে তখন পড়তা m1 প্লাস m2 ইন্টু v, মানে ফাইনাল বেগটা যেহেতু সেম। তার মানে সেটা কি হলো যে আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি, এটা ছিল। এবং সেইখান থেকেই আসলে যে তোমরা ফাইনাল রেজাল্টেন্ট যে ভেলোসিটি সেটা ক্যালকুলেট করছো, নিশ্চয়ই এগুলো করছো। তাহলে এইখানে কনসেপ্টটা কি ছিল? কনসেপ্টটা ছিল যদি বাইরে থেকে কোনো কেউ না আসে, তাহলে এদের আদি ভরবেগের সমষ্টি যেটা, শেষ ভরবেগের সমষ্টি সেটা একই হবে। তাহলে এক্সটার্নাল কোনো ফোর্স না থাকলে ভরবেগ সেম থাকবে, এটা হলো মূল কথা। এখন এখানে আমরা ফোর্সের সাথে কম্পেয়ার করছি হচ্ছে টর্ক। তাহলে আমরা বলছি যদি এক্সটার্নাল কোনো টর্ক দেওয়া না হয়, আই রিপিট, আমি বলছি যদি এক্সটার্নাল কোনো টর্ক দেওয়া না হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা সেটা সেম থাকবে। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম আগেও যা ছিল পরেও তাই হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হবে না। এখন আমি এই যে এটা বোঝানোর জন্য, এই যে তোমাদের এই যে ফিগারটা স্ক্রিনে শো করতেছে, আমি এটা এক্সপ্লেন করার জন্য আমি এটাকে তোমাদের আগে ভিজুয়ালাইজ করি, তোমাদের আগে দেখাই আর কি, ঠিক আছে? কিভাবে দেখাই, যে পিডিএফ ছিল পিডিএফ এ চলে যায়। তো এখন দেখো আমরা বলছি যে আমাদের হিউম্যান বডি যেটা, হিউম্যান বডির যে নাভি আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ ম্যাস। সো নাভি হচ্ছে আমাদের সেন্টার অফ ম্যাস, মানে হিউম্যান বডি সমস্ত ভর বেসিক্যালি এই নাভিতেই কেন্দ্রীভূত থাকে। তাহলে এখন আসো, যখন এই ডাইভারটা এরকম মানে এক্সপান্ড হয়ে আছে, তাহলে সে বেসিক্যালি এই নাভি যেটা তার সেন্টার অফ ম্যাস সেটার সাপেক্ষে কি করে, রোটেশন করতেছে, ঘুরতেছে। তাহলে এখানে তার সর্বোচ্চ দূরত্বের যে পয়েন্টটা, এই পয়েন্টগুলো মনে করো, এগুলো ডিস্টেন্সটা তুমি একটু কনসিডার করো, এগুলো সর্বোচ্চ আর কি, ম্যাক্সিমাম। তাহলে যদি ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হয়, আমি একটু মানে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাই। আমি ধরে নিচ্ছি এই ব্যক্তিটার ওজন হচ্ছে, মানে ওজন না সরি, ভর হচ্ছে, মনে করো আমরা ধরে নিলাম হচ্ছে এটার 100 কেজি মনে করলাম, রাউন্ড ফিগার আর কি, মনে করলাম আর কি 100 কেজি, ঠিক আছে, এটার ভর। তাহলে এখন এই যে মনে করো সে 6 ফিট ধরলাম, এখন ধরলাম যে তার এই যে নাভি থেকে তার এই হাতের ম্যাক্সিমাম দূরত্ব পর্যন্ত তার ডিস্টেন্স ধরে নিলাম যে 3 ফিট বা 1 মিটার, মনে করো আমি ধরলাম 1 মিটার। তাহলে আমাদের ফর্মুলা যেহেতু I ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, ঠিক আছে, I ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, তাহলে R ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে তোমার 1 মিটার। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম যে একই হলো, সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা এখানে 100 থাকলো আর কি।
তাহলে 100 হচ্ছে আমাদের এখানে মনে করো মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, 100 কেজি মিটার স্কয়ার একক মোমেন্ট অফ ইনার্শিয়া। যাক, তাহলে এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন দেখো কম্পারেটিভলি যখন আমরা এটাকে স্কুইজ করছি, অর্থাৎ তার স্টিল তার এই পয়েন্টটা, অর্থাৎ সেন্টার অফ মাস পয়েন্টটা যেটা, সেটা এখানেই আছে। এখন তার হাত পা স্কুইজ করা হয়েছে, সংকুচিত করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই যে আর যেটা আমরা ধরে নিলাম যে সেই স্কুইজ হওয়ার মাধ্যমে তার যে টোটাল বডি শেপটা সে 6 ফিট থেকে 3 ফিটে নিয়ে চলে আসছে। তাহলে সেক্ষেত্রে এটা হাফ ডিস্টেন্স মিন্স আমরা ধরে নিলাম এটা হচ্ছে 1.5 ফিট বা হাফ মিটার, 0.5 মিটার সাপোজ। তাহলে সেক্ষেত্রে আমাদের এই মানটা, অর্থাৎ এইখানে এমআর স্কোয়ারের যে মানটা সেটা হবে 0.5 স্কোয়ার, দ্যাট ইজ 0.25। তাহলে এখন তোমার 0.25 করলে আমার রেজাল্টটা চলে এসেছে সিম্পলি 25। তাহলে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান চলে এসেছে 25। তাহলে দেখা যাচ্ছে যে যখন হাত পা ছড়াই ছিল, এক্সপান্ড করেছিল, তখন আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার মান বেশি ছিল, যখন স্কুইজ করছে তখন মোমেন্ট অফ ইনার্শিয়ার মান কমে গেছে। এখন আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। তাহলে আমরা বলছি এটা কনস্ট্যান্ট থাকবে, এটা ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি যে হাত পা ছড়ানো অবস্থায় সে পার সেকেন্ডে ম্যাক্সিমাম হলে মনে করো যে একবার রোটেট করতে পারে, ঘুরতে পারে, মানে পার সেকেন্ডে না হলে আমি বলছি পার মিনিটে মনে করো যে সে কষ্ট করে একবার কোন রকম ঘুরতে পারতেছে। তাহলে সেক্ষেত্রে মানে ওমেগার মান যদি আমি 1 ধরি, বেসিক্যালি আমি মূল কথা হলো এটাই, তাহলে সেটা আমি বলছি যদি আই ইজ ইকুয়াল টু যদি 100 হয়, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু যদি 1 হয় এবং এটার রেজাল্ট এল ইজ ইকুয়াল টু আই ওমেগা ইজ ইকুয়াল টু তাহলে 100 হবে। তাহলে যখন আই কমে গিয়ে 25 হয়ে যাবে, ইভেনচুয়ালি তোমার ওমেগার মান তখন কি হয়ে যাবে? 4 হয়ে যাবে, বেড়ে যাবে। তার মানে কি সে তখন একটা পার্টিকুলার অ্যাক্সিস বরাবর বেশি রোটেট করতে পারবে, এবং সেটাই তো আমরা দেখলাম ভিডিওতেও, আমরা সেটাই দেখলাম যে যখন সে আসলে রোটেট করতেছিল, ঘুরতেছিল, তখন কি সে স্কুইজ হয়ে গেছিল, সংকুচিত হয়ে গেছিল, এবং তার মাধ্যমে সে বেশি পরিমাণ দ্রুত ঘুরতে পারলো। এবং সেটাই তো এখানে মানে কে কয়টা ঘুরতে পারলো সেটাই তো আসলে অলিম্পিকের কম্পিটিশন আর কি, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের মূল কথা, যে আই বাড়লে তাহলে ওমেগা কমতেছে এবং আই কমলে ওমেগা বাড়তেছে, বাট বেসিক্যালি এল সবসময় কনস্ট্যান্ট থাকতেছে। আর এটাই হলো ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আশা করি বুঝতে পারছো, না বুঝলে বলো। স্যার আরেকবার একটু এক্সপ্লেইন করলে ভালো হয়। কি এক্সপ্লেন করলে সেটা একটু বলো। স্যার এই এখানে যে আই বাড়লে ওমেগা বাড়তেছে বলতেছেন, ওই জিনিসটা আই একটু বাড়লে ওমেগা কমতেছে, বাড়তেছে বলি নাই তো। না না এই জিনিসটা এটা না, ঠিক আই আছে স্যার। বাড়লে ওমেগা কমতেছে, আই কমলে ওমেগা বাড়তেছে, তাই বললাম। এখন আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলতে পারো কিনা দেখি তো, আগে বলো তো দেখি, কেউ বলতে পারো কিনা এটা কেন হচ্ছে? কারণ স্যার ভরবেগ অপরিবর্তিত থাকবে। হ্যাঁ, ভরবেগ বলতে এখানে আমরা বলছি কৌণিক ভরবেগ আর কি, angular কৌণিক momentum। ভরবেগ। হ্যাঁ, সেটা কি হবে? কনস্ট্যান্ট থাকবে, অপরিবর্তিত থাকবে। তো তাহলে সেটার মান কনস্ট্যান্ট রাখার জন্য একটা বাড়লে একটা কমতে হবে, বা একটা কমলে একটা বাড়াতে হবে, কারণ গুণফল সেম থাকতে হবে, তাই না? জি স্যার। দেখো আমি আরেকবার বলছি, যারা বুঝো নাই, বা আমি যদি মনে করি যে যে বুঝো নাই, ইনফ্যাক্ট দেখো আমি আরেকবার বলছি, আমরা রেজাল্টটা 100 ধরাতে তোমাদের হয়তো একটু কনফিউশন আছে। আমি মনে করে ধরলাম যে এল এর মান 500 থাকবে, সাপোজ ধরে নাও এল এর মান 500। সো ফর্মুলা এটাই, তো এল এর মান 500 মনে করো, ধরে নিলাম এল ইজ ইকুয়াল টু 500। আই ইজ ইকুয়াল টু ধরে নিলাম মনে করো 100, আর ওমেগা ইজ ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে 5। তাহলে আমি বলছি আই যদি কমে যায়, হ্যাঁ মনে করি এখানে তোমার 25 দেখাইছি, ধরে নিলাম যে কমে গিয়ে 25 বা 50 হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, তাহলে এই রেজাল্টটা সেম রাখার জন্য এটা 10 হওয়া লাগবে তখন। তাহলে রেজাল্টটা যদি সেম থাকে তাহলে কি এটা, এটা বেশি হলে এটা কম, এটা কম হলে এটা বেশি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। জি আমি স্যার। সেটাই বলছি যে আই বুঝতে কমলে ওমেগা বাড়বে, ওমেগা কমলে আই বাড়বে, ঠিক আছে, বোঝা যায়? জি স্যার। এবং এইভাবেই এই যে কনজারভেশন থিওরি যেটা, সেটা এটা প্রোটেক্ট করতেছে। তাহলে এটাই হচ্ছে ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম।
তাহলে হোয়াট ইজ ইয়োর হোম টাস্ক, সেটা হলে এই যে আমি এই যে কথাগুলো বললাম, অর্থাৎ তোমার প্রশ্ন থাকবে কি, প্রশ্ন হচ্ছে এক্সপ্লেইন ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই একটু ব্লার হয়ে গেছে। তো বলছে যে ইন কেস অফ সিস্টেম হোয়েন দ্য এক্সটার্নাল টর্ক ইজ জিরো, টর্ক যদি জিরো হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাঁ অফ দ্য সিস্টেম রিমেইনস কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে, এবং দিস ইজ কল্ড দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কারণ এটাকে তোমার এই ফিগারের সাপেক্ষে এক্সপ্লেইন করতে হবে। তোমরা এই লেখাটা আমার আগের প্রিভিয়াস ভিডিওতেও পেয়ে যাবা, এখানে একটু ব্লার হয়ে গেছে মানে কিছুই না। তো এই আর কি, তো এটা আর কি, তাহলে তোমাদের কাজ হবে এটাকে এক্সপ্লেন করা, এটা এক্সপ্লেন করবা নোট আকারে। আমি সেটাই হয়তো তোমাদের নেক্সট ক্লাসে আমি দেখতে চাইবো যে বা তোমাদের কাউকে পার্টিকুলারলি জিজ্ঞেস করবো যে এক্সপ্লেন ইট, অর্থাৎ এখানে কিভাবে ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সিস্টেমটা প্রিজার্ভ করে। সিমিলারলি এখানেও, অর্থাৎ আরেকটা এক্সাম্পল এখানে আছে এই যে ডান্সিং করার ক্ষেত্রে। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক আর কি, এটাও পড়বা, পড়ার মাধ্যমে এটা আসলে কিভাবে ঠিক থাকে সেটা একটু আমাকে বলবা, এতটুকুই। তাহলে এইটা যদি আমরা কমপ্লিট করি তাহলে মানে শেষ হয়, তাহলে আসলে আমরা পরবর্তী জিনিসগুলোতে যাব। এখানে আরেকটা টপিক ছিল, এটা হচ্ছে টর্ক। তো এটাও নিশ্চয়ই তোমরা অলরেডি বুঝতে পারতেছো, যেহেতু আমরা ফোর্সের সাথে কম্পেয়ার করছি। এই যে টাউ ইজ ইকুয়াল টু এফ আর, বেসিক্যালি টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। তো এইটা এফ আর মানে কি, ওইখানে আমরা দেখো এল ইজ ইকুয়াল টু বলছিলাম এম ভি আর, একটু দেখো এল ইজ ইকুয়াল টু বলছিলাম এম ভি আর, এম ভি ছিল পি, তাহলে বেসিক্যালি আমরা বলছিলাম পি আর। পি আর মানে কি মোমেন্ট অফ মোমেন্টাম, তাই বলছিলাম আর কি। তাহলে আমরা এখানে বলবো যে মোমেন্ট অফ ফোর্স, যেহেতু ফোর্স হচ্ছে আমরা জানি, তাহলে ফোর্সের সাথে আর গুণ করলে সেটাকে আমরা বলবো মোমেন্ট অফ ফোর্স। দ্য মোমেন্ট অফ ফোর্স, ঠিক আছে, ইজ অলসো কল্ড টর্ক। তাহলে এটা যদি টাউ ইজ ইকুয়াল টু এফ আর হয়, তাহলে সেখান থেকে আমরা কিন্তু এটা আই ওমেগা চলে আসছে। দেখো এফ আর এফ ইজ ইকুয়াল টু এম এ আমরা লিখতে পারি, সো আমরা লিখলাম এম আর এ বা এম এ আর। এখন মনে করো যে তোমার এটারে আরেকটু তোমার যদি আমরা মডিফাই করি আর কি, ঠিক আছে, এটাকে আমরা মডিফাই করি যদি, তাহলে এই যে এ এর সাথে আলফার রিলেশন আছে, এই যে এম এ, তো তো এম এ এম এ আর এখানে, তাহলে এ ইজ ইকুয়াল টু আর আলফা, এইভাবে আর কি, ঠিক আছে, আর আলফা। তো সেই মানটা যদি আবার আসে, তাহলে এম আর ইন্টু আর আলফা, দ্যাট ইজ এম আর স্কোয়ার আলফা, দ্যাট ইজ আই আলফা। যেহেতু এম আর স্কোয়ার মানে হচ্ছে তোমার আই, এটা তোমরা একটু ডিটেলসটা নিজেরাই করবো, আমি মুখে যেটা বললাম। সো মূল কথা যেটা হলো সেটা আসলে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, তুমি এটাকে এভাবেও লিখতে পারো যে টাউ ইজ ইকুয়াল টু ডিএল বাই ডিটি। এটা কোথায় থেকে, এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ফর্মুলা থেকে। নিউটনের সেকেন্ড ল থেকে তোমরা কি জানো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এফ ইজ ইকুয়াল টু কি, ভরবেগের পরিবর্তন মানে ডিপি বাই ডিটি, তাই না, এটা তোমরা জানো ডিপি বাই ডিটি। তাহলে এফ ইজ ইকুয়াল টু যদি ডিপি বাই ডিটি হয়, তাহলে সিমিলার ফর্মুলা, যেহেতু এটা তোমার জাস্ট সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, ট্রান্সলেটরি থেকে রোটেটরি আসতেছে, তাহলে এফ এর জায়গায় টাউ হলে ডিপির জায়গায় ডিএল হবে, তো ডিএল বাই ডিটি, সিম্পলি ডিএল বাই ডিটি। সো ডিএল বাই ডিটি লিখলে এখন এল ইজ ইকুয়াল টু আই ওমেগা তো পাও, তাহলে ডি আই ওমেগা বাই ডিটি। এখন তোমরা ইউভি মেথডে করতে পারো যে আই ডি ওমেগা বাই ডিটি প্লাস ওমেগা ডিআই বাই ডিটি। এখন দেখো একটা জিনিস যদি ঘুরতে থাকে, হ্যাঁ একটা জিনিস যদি ঘুরতে থাকে, তাহলে নির্দিষ্ট একটা অক্ষ মেনটেন করে, তাহলে নির্দিষ্ট একটা অক্ষ মেনটেন করে হলে কি তার ভর তো সেম হচ্ছে, ডিস্টেন্সটাও সেম থাকতেছে, তাহলে সেক্ষেত্রে আইটা চেঞ্জ হচ্ছে না, আই যা ছিল তাই থাকবে। তাহলে যদি আই কনস্ট্যান্ট হয়, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না, সেটা তোমরা জানো। তাহলে আরেকটা পার্ট যেটা ছিল ওমেগা ডিআই বাই ডিটি, সেটা জিরো বেসিক্যালি, তাহলে শুধু থাকলো এটা যে আই ডি ওমেগা বাই ডিটি, আর ডি ওমেগা ডিটি মানে আলফা, সেটাও তোমরা জানো, যেহেতু রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ কল্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, সো টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, সেখান থেকেও তোমরা নিয়ে আসতে পারো। সো এইভাবেই আমরা আসলে এটাকেও ডিডিউস করতে পারি। আশা করি বোঝা গেছে। এবং এখানে এগুলো রিলেটেড দুই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে হয়তো এখানে, সেগুলোও দেখবা। এই যে কম্পারিজন গুলো, এগুলো দেখবা। এগুলো আমি আসলে পড়াবো না তোমাদের, আর এগুলো তোমাদের নিজে থেকেই দেখতে হবে।
যে এটা ওয়ার্ক ডান যদি এখানে হয় এরকম, এখানে কিরকম হবে, এখানে কাইনেটিক এনার্জি কিরকম হলে এটা কেমন হবে, আমি এগুলো তোমাদের ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করতে পারি যদি অফলাইনে হয়। হ্যাঁ, সো এগুলো তোমাদের এগুলো এই যে কম্পারিজন গুলো একটু তোমাদের দেখতে হবে আর কি। সো আজকে এতটুকুই, ম্যাথমেটিক্যাল প্রবলেম সহ দেখবা আমরা পরবর্তীতে এই যে থিওরাম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস, যেটা এখান থেকে আমরা পরবর্তীতে শুরু করব পরবর্তী ক্লাস। বলো হাসনাত জোবায়ের রাফি কি বলবে বলো। স্যার এটার পিডিএফটা কি স্যার আমাদেরকে গুগল ক্লাসরুমে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে এবং দিয়ে দিছি, তুমি কি চেক করো নাই? স্যার এটা তো দিয়ে দিছেন। স্যার, এই জিনিসটা হ্যাঁ অবশ্যই দিয়েছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে, ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।